1759 সালের মরিশাস এক ভয়ঙ্কর সুগার ক্যান প্ল্যান্টেশনে আফ্রিকান দাসদের পশুর মতো খাটানো হতো। সেই নরক থেকে স্বাধীনতার খোঁজে পালিয়ে যায় 16 বছরের কিশোরী ম্যাটি, কিন্তু তাকে ধরতে ভাড়া করা হয় একদল নির্মম মানুষ শিকারী। নিজের মেয়েকে বাঁচাতে তার বাবা মাসাম্বাও শেকল ভেঙে জঙ্গলে নেমে পড়ে, আর সেখান থেকেই শুরু হয় এক বাবা বনাম রক্তপিপাসু শিকারীর মরণ খেলা। স্বাধীনতার জন্য এই অসাধারণ লড়াইয়ের গল্প নিয়ে তৈরি নো চেঞ্জ নো মাস্টার্স। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা টাইম ট্রাভেল করে চলে যাব 1759 সালে ফ্রান্সের এক প্রত্যন্ত এবং নির্জন গ্রামের বুকে, যেখানে মানবতার কোনো অস্তিত্বই নেই। সেখানে একদল কালো চামড়ার দাসকে দিয়ে রোদে পুড়িয়ে বৃষ্টিতে ভিজিয়ে জোরপূর্বক কাজ করানো হচ্ছে ইউজিন নামের এক নিষ্ঠুর গ্রাম প্রধানের বিশাল আখ বাগানে। কিছুক্ষণ পর ইউজিন তার সবচেয়ে বিশ্বস্ত দাস, যার নাম মাসাম্বা, তাকে ডেকে পাঠায়। আপনাদের জানিয়ে রাখি, এই মাসাম্বা হলো সেখানে কাজ করা সমস্ত দাসদের সর্দার বা নেতা। ইউজিনের যে কোনো দরকারে সবার আগে ডাক পড়ে এই মাসাম্বার। ইউজিন মাসাম্বাকে কড়া নির্দেশ দেয়, অন্যান্য দাসদের গিয়ে বলো তারা যেন আরো দ্বিগুণ গতিতে কাজ করে, কারণ আর মাত্র 2 সপ্তাহ পরেই আখের বিশাল ফলন ঘরে তুলতে হবে। মুখে কোনো প্রতিবাদ না করে মাসাম্বা শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দেয়, কিন্তু তার বুকের ভেতর, তার হৃদয়ের গভীরে জ্বলছে এক অদৃশ্য আগুন। সে মনে প্রাণে চায় এই অভিশপ্ত দাসত্বের শৃঙ্খল থেকে সমস্ত কালো চামড়ার মানুষদের স্বাধীন করতে। সেই রাতের অন্ধকার নেমে এলে মাসাম্বাকে তার আদরের মেয়ে ম্যাটির সাথে একান্তে কথা বলতে দেখা যায়। কয়েক মাস আগেই ম্যাটির মা অর্থাৎ মাসাম্বার স্ত্রী এই নিষ্ঠুর পৃথিবীতে তাদের একা রেখে মারা গেছে। ম্যাটি তার বাবাকে আকুল আবেদন করে বলে, বাবা চলো আমরা এই নরক থেকে পালিয়ে যাই, এখানে থাকলে আমরা কোনোদিনও স্বাধীন হতে পারবো না। ম্যাটি আরও জানায় যে তারা পালিয়ে ফিবোমি নামের এক গোপন গ্রামে যেতে পারে, যেখানে কালো চামড়ার মানুষেরা স্বাধীন আর শান্তিতে বসবাস করে। কিন্তু মাসাম্বা দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে বাস্তবতার মাটিতে নামিয়ে আনে। সে বলে, ফিবোমি নামের কোনো গ্রাম বাস্তবে নেই, ওটা শুধু একটা মিথ বা গল্প কথা। ঠিক সেই মুহূর্তেই রাতের নিস্তব্ধতা ভেঙে যায় কিছু প্রহরীর চিৎকারে। তারা দুজন দাসকে ধরে এনেছে, যারা রাতের অন্ধকারে পালানোর চেষ্টা করছিল। মাসাম্বা এই দৃশ্য দেখিয়ে তার মেয়েকে সতর্ক করে দেয়। সে বোঝায়, ম্যাটি যদি পালানোর চেষ্টা করে তবে তার পরিণতি এই হতভাগ্য 2 দাসের মতোই হবে। পরদিন সকালে পুরো গ্রামের সামনে নেমে আসে এক পৈশাচিক নিষ্ঠুরতা। পালিয়ে যাওয়ার অপরাধে সেই 2 দাসকে সবার সামনে শাস্তি দেওয়ার জন্য আনা হয়। ইউজিন একটুও দয়া না দেখিয়ে মহিলা দাসটির শরীরে গেঁথে দেয় ফুটন্ত গরম লোহা, আর পুরুষ দাসটির সাথে সে যা করে তা আরও ভয়ঙ্কর। অত্যন্ত নির্মমভাবে তার 2টি কান কেটে মাটিতে ফেলে দেয়। এরপর ইউজিন মাসাম্বাকে দিয়ে কড়া ঘোষণা দেওয়ায়, আজকের পর যদি কেউ পালানোর চেষ্টা করে তবে তাকে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হবে। সেই রাতেই দিনের বেলায় ওই ভয়ঙ্কর পৈশাচিক দৃশ্য দেখে মাসাম্বার মেয়ে ম্যাটি ভয়ে থরথর করে কাঁপতে থাকে। মাসাম্বা পরম মমতায় মেয়ের মাথায় হাত বুলিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাকে শান্ত করার চেষ্টা করে। একটু শান্ত হওয়ার পর ম্যাটি বাবাকে প্রশ্ন করে, বাবা তুমি কেন ওই হতভাগ্য দাসদের বাঁচালে না? মাসাম্বার চোখে তখন রাজ্যের অসহায়ত্ব। সে উত্তর দেয়, আমি যদি তাদের বাঁচাতে যেতাম মা, তবে ওরা আমাকে ঠিক এভাবেই শাস্তি দিত। এরপর মাসাম্বা মেয়েকে কড়া ভাষায় সাবধান করে দেয় সে যেন ইউজিনের কথার বাইরে এক পাও না ফেলে, কারণ মাসাম্বা চায় তার মেয়ে যেন অন্তত এই নরকে একটু শান্তিতে বেঁচে থাকে। এর কিছুক্ষণ পরেই মাসাম্বাকে তড়িঘড়ি করে ইউজিনের বাড়িতে তলব করা হয়, কারণ সেখানে আজ এক বিশেষ অতিথি এসেছেন, শহরের স্বয়ং গভর্নর। গভর্নর ইচ্ছা করে দাসদের প্রতিনিধি হিসেবে মাসাম্বার সাথে কথা বলতে চান। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে মাসাম্বার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, এই গ্রামের এত দাস বারবার কেন পালানোর চেষ্টা করে? এর কারণ কি? মাসাম্বা অত্যন্ত বিনীতভাবে উত্তর দেয়, হয়তো তারা দিনরাত অমানসিক খাটুনিয়ার পশুর মতো অত্যাচার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। মাসাম্বার মনে একটাই আশা ছিল, হয়তো শহরে এই বড় কর্তা তাদের কষ্ট বুঝবেন, দাসদের জন্য একটু হলেও নিয়মের শিথিলতা আনবেন। কিন্তু না, মানবতার লেশমাত্র এই গভর্নরের ভেতর নেই। তিনি অত্যন্ত দাম্ভিকতার সাথে বলেন, আমাদের পবিত্র ধর্মগ্রন্থ অনুযায়ী কালো চামড়ার মানুষদের সৃষ্টি করা হয়েছে সাদা চামড়ার মানুষদের সেবা করার জন্য।
তাই এই দাসদের কোনো অধিকার নেই প্রতিবাদ করার, কারণ এটা তাদের নিয়তি, এটাই ঈশ্বরের ইচ্ছা। মাসাম্বা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই ইউজিনের ছেলে ফেলিক্স গভর্নরের কথায় তীব্র প্রতিবাদ করে ওঠে। ফেলিক্স বলে, কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে কালো চামড়ার মানুষরা কেবল দাস হওয়ার জন্যই জন্মেছে? বাস্তবে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থে এমন কথা লেখা নেই। আপনি ধর্মকে ব্যবহার করে এই নিরহ দাসদের ব্রেনওয়াশ করছেন মাত্র। নিজের ছেলের মুখে গভর্নরের এমন অপমান শুনে ইউজিন রাগে অন্ধ হয়ে যায়। সে সজোরে ফেলিক্সের গালে এক চড় বসিয়ে দেয়। তারপর গভর্নরের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে কথা দেয় সে তার ছেলেকে এবার ঠিকমতো শিষ্টাচার শেখাবে। এখান থেকে একটা সত্য পরিষ্কার হয়ে যায়, পুরো গ্রামে কেবল এই ফেলিক্সের মনটাই পবিত্র, যে কিনা সমস্ত দাসদের মানুষের মতো বেঁচে থাকার অধিকার দিতে চায়। গভর্নর চলে যাওয়ার কিছুক্ষণ পর ইউজিন আবার মাসাম্বাকে ডেকে পাঠায়, আর এবার ইউজিন এমন এক নির্দেশ দেয় যা শুনে মাসাম্বার পায়ের তলার মাটি সরে যায়। ইউজিন জানায় আজ থেকে মাসাম্বা তার মেয়ে ম্যাটি একসাথে থাকতে পারবে না, কারণ ম্যাটিকে পাঠানো হচ্ছে স্বয়ং গভর্নরের বাড়িতে তার ব্যক্তিগত দাস হিসেবে কাজ করার জন্য। মাসাম্বা পাথর হয়ে যায়, তার মুখ দিয়ে একটা শব্দও বের হয় না। বুকের ভেতরটা ফেটে গেলেও সে নীরবে সেখান থেকে বেরিয়ে আসে। সে কোনোভাবে তার কলিজার টুকরোকে দূরে পাঠাতে চায় না, কিন্তু তার তো কিছুই করার নেই। প্রতিবাদ করলে যে বাবা মেয়ে দুজনকে নির্মমভাবে পিটিয়ে মারা হবে। ঠিক আধা ঘন্টা পর ইউজিনের রক্ষীরা এসে জোর করে ম্যাটিকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে শুরু করে। দূর থেকে দাঁড়িয়ে এক অসহায় বাবা শুধু চোখের পানি ফেলতে থাকে, কিন্তু ম্যাটি হার মানার পাচ্ছি নয়। সে হঠাৎ রক্ষীদের হাত ছাড়িয়ে এক ঝটকায় দৌড় দেয় আর নিমিষের মধ্যে গভীর জঙ্গলের অন্ধকারে হারিয়ে যায়। পরদিন সকালবেলা রক্ষীরা এসে ইউজিনকে খবর দেয় যে ম্যাটি গভীর জঙ্গলে পালিয়েছে এবং তাকে এখনো ধরা যায়নি। খবর শুনে ইউজিন ক্ষোভে ফেটে পড়ে। সে সাথে সাথে নির্দেশ দেয় ম্যাডাম ভিক্টোরিয়াকে ডেকে আনার জন্য, যে কিনা একজন কুখ্যাত এবং ভয়ঙ্কর স্লেভ হান্টার বা দাস শিকারী। শুধু তাই নয়, ইউজিন তার ছেলে ফেলিক্সকেও নির্দেশ দেয় ভিক্টোরিয়ার সাথে গিয়ে ম্যাটিকে খুঁজে আনার জন্য। ফেলিক্স এই শর্তে রাজি হয় যে ম্যাটিকে ধরে আনার পর তার ওপর কোনো অত্যাচার করা যাবে না, আর মৃত্যুদণ্ড তো দূরের কথা। এদিকে ম্যাটিকে পালাতে সাহায্য করার মিথ্যা অভিযোগে মাসাম্বার ওপর শুরু হয় অমানসিক নির্যাতন। তাকে রক্তাক্ত করে জানতে চাওয়া হয় ম্যাটি ঠিক কোন দিকে পালিয়েছে, কিন্তু শত চাবুকের আঘাতে জর্জরিত হয়েও মাসাম্বার মুখ থেকে একটি শব্দ বের হয় না। ঠিক তখনই সেখানে হাজির হয় সেই ভয়ঙ্কর দাস শিকারী ভিক্টোরিয়া এবং তার দুই ছেলে। ভিক্টোরিয়া এসে মাসাম্বাকে জেরা করতে শুরু করে। সে প্রাণনাশের হুমকি দেয়, তবুও মাসাম্বা চুপ থাকে। তখন ভিক্টোরিয়ার এক ছেলে এক পৈশাচিক চাল চালে। সে ম্যাটির এক গর্ভবতী বান্ধবীকে ধরে আনে। সে মাসাম্বাকে হুমকি দেয় যদি মাসাম্বা সত্যি কথা না বলে তবে এই গর্ভবতী মেয়েটাকে সে এখনই সবার সামনে গলা কেটে মেরে ফেলবে। অবশেষে এক অসহায় বাবা আর এক নিরপরাধ প্রাণের মায়ে মাসাম্বা হার মানে। সে বাধ্য হয়ে বলে দেয় ম্যাটি পশ্চিম দিকে পালিয়েছে, সেই ফিবোমি গ্রামের খোঁজে। এই তথ্য পাওয়া মাত্রই ভিক্টোরিয়া তার দুই ছেলেকে নিয়ে ম্যাটির খোঁজে বেরিয়ে পড়ে, আর ইউজিনের আদেশ অনুযায়ী ফেলিক্সও তাদের সঙ্গী হয়। গ্রাম থেকে কিছুটা দূরে যেতেই ভিক্টোরিয়া জঙ্গলের মাটিতে পায়ের ছাপ দেখতে পায়। তার পাগলের মতো সেই ছাপ অনুসরণ করতে থাকে, কিন্তু জঙ্গলের গভীরে গিয়ে হঠাৎ পায়ের ছাপ গায়েব হয়ে যায়। ভিক্টোরিয়া নিশ্চিত বুঝতে পারে ম্যাটি আশেপাশে কোথাও লুকিয়ে আছে। পুরো জঙ্গল ভালোভাবে নজর রাখার জন্য তারা একটি উঁচু পাহাড়ের চূড়ায় ওঠার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে গ্রামে মাসাম্বাকে একটি পশুর মতো গলায় শিকল পরিয়ে মাটিতে আটকে রাখা হয়েছে। হঠাৎ সেখান দিয়ে ম্যাটির সেই গর্ভবতী বান্ধবীটি হেঁটে যাচ্ছিল। মাসাম্বা করুণ সুরে তার কাছে সাহায্য ভিক্ষা চায়, কিন্তু মেয়েটি নিজের প্রাণের ভয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। সে মাসাম্বাকে এড়িয়ে চলে যায়। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই এক অভাবনীয় ঘটনা ঘটে। সেই মেয়েটি চুপি চুপি আবার ফিরে আসে। সে পাহারায় থাকা কুকুরগুলোকে এমন খাবার দেয় যা খেয়ে কুকুরগুলো গভীর ঘুমে তলিয়ে যায়। সব শান্ত হতে মেয়েটি মাসাম্বার গলায় শিকল খুলে তাকে মুক্ত করে দেয়। সে মাসাম্বাকে বলে, জলদি যাও, গিয়ে তোমার মেয়েকে বাঁচাও। এই বলে মেয়েটি আবার নিজের কুঁড়ে ঘরে ফিরে যায়। পরদিন সকালে মাসাম্বা গভীর জঙ্গলে এসে পৌঁছায়। সে একটি নদীর ধারে গিয়ে প্রাণ ভরে পানি পান করে আর মাথায় সাথে যুক্ত থাকা লোহার শিকলটা ভেঙে ফেলে দেয়।
শিকলমুক্ত হয়ে মাসাম্বা এক নতুন উদ্যমে ছুটে চলে তার মেয়ের খোঁজে। ভিক্টোরিয়ার পৌঁছানোর আগে তাকে ম্যাটির কাছে পৌঁছাতে হবে। কয়েক ঘন্টা পর মাসাম্বা ঠিক সেই পাহাড়ের নিচে এসে পৌঁছায় যেখানে ভিক্টোরিয়া এবং তার দল অবস্থান করছিল। দুর্ভাগ্যবশত ভিক্টোরিয়া তার বাইনোকুলার দিয়ে মাসাম্বাকে দেখে ফেলে। সাথে সাথে তারা মাসাম্বাকে শিকার করার জন্য পাহাড় থেকে নিচে নেমে আসে। এদিকে মাসাম্বা কিছুই না জেনে সামনের দিকে এগোতে থাকে। হঠাৎ তার দেখা হয়ে যায় কার্বিট নামের এক কালো চামড়ার মানুষের সাথে, যে নিজেও একজন পালানো দাস। কার্বিট মাসাম্বাকে তার গোপন আস্তানায় নিয়ে যায়। সেখানে মাসাম্বা দেখে কার্বিট একা নয়, তার স্ত্রী এবং একটি ছোট্ট কোলের শিশুও তার সাথে আছে। কিছুক্ষণ পরেই ভিক্টোরিয়া এবং তার দল মাসাম্বাকে খুঁজতে খুঁজতে ঠিক সেই আস্তানার কাছাকাছি চলে আসে। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ কার্বিটের ছোট্ট শিশুটি ডুকরে কেঁদে ওঠে, আর এই এক কান্নাতেই তাদের অবস্থান ফাঁস হয়ে যায়। শুরু হয় এক রুদ্ধশ্বাস ধাওয়া। দৌড়াতে দৌড়াতে কার্বিট তার স্ত্রীকে নির্দেশ দেয় বাচ্চাকে নিয়ে কোনো মতো পালিয়ে যাওয়ার জন্য, আর সে নিজে মাসাম্বাকে সাথে নিয়ে ভিক্টোরিয়ার দলের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়। কার্বিটের যুক্তি ছিল স্পষ্ট, আমরা যদি আজ ঘুরে না দাঁড়াই তবে সারা জীবন আমাদের পশুর মতোই পালিয়ে বেড়াতে হবে। মাসাম্বা তার সাথে একমত হয়। তারা দুজনে ঘুরে দাঁড়ায় আর শুরু হয় এক রক্তক্ষয়ী লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে মাসাম্বা ভিক্টোরিয়ার এক ছেলেকে মাটিতে ফেলে কোণঠাসা করে ফেলে। ঠিক তখনই সেখানে ফেলিক্স এসে বন্দুক তাক করে দাঁড়ায়। ফেলিক্স মাসাম্বাকে অনুরোধ করে, দয়া করে ওকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি তুমি যদি আত্মসমর্পণ করো তবে আমরা তোমার কোনো ক্ষতি করব না। মাসাম্বা জানতো ফেলিক্স মানুষ হিসেবে কতটা ভালো, তাই সে ফেলিক্সের কথা বিশ্বাস করে পিছু হাঁটে। কিন্তু হঠাৎ চোখের পলকে ঘটে যায় এক ভয়ানক দুর্ঘটনা। কার্বিট পেছন থেকে এসে সরাসরি ফেলিক্সকে নির্মমভাবে হত্যা করে বসে। ফেলিক্সের মৃত্যু দেখে মাসাম্বা প্রচণ্ড রেগে যায়, কারণ ফেলিক্স তাদের কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু কার্বিটের তাতে কোনো অনুশোচনা নেই। তার চোখে ফেলিক্স হলো সেই অত্যাচারী ইউজিনের রক্ত। কার্বিট মাসাম্বাকে চিৎকার করে বলে, দেরি করো না, ভিক্টোরিয়ার ছেলেকে এখনই শেষ করে দাও। কিন্তু মাসাম্বা সেই ছেলেকে না মেরে কার্বিটের সাথে সম্পর্ক ছিন্ন করে সেখান থেকে অন্যদিকে চলে যায়। পালিয়ে যাওয়ার পথে মাসাম্বার দেখা হয় আরেকজন পালানো দাসের সাথে। সেই লোকটি মাসাম্বাকে একটি অন্ধকার গুহায় নিয়ে যায়, যা ছিল তার গোপন আস্তানা। অবশেষে সেই গুহায় গিয়ে মাসাম্বা একটু শ্বাস নেওয়ার সুযোগ পায়, আর লোকটির সাথে তাদের দুঃখ কষ্ট নিয়ে কথা বলতে থাকে। দৃশ্যপট পাল্টে আবার ভিক্টোরিয়ার কাছে ফিরে আসে। ফেলিক্সের সেই ছিন্নভিন্ন আর রক্তাক্ত লাশ দেখে ভিক্টোরিয়া স্তব্ধ হয়ে যায়। ঠিক তখনই তার যে ছেলেকে মাসাম্বা জীবনদান করেছিল সে এসে বলে, আমাদের এই দাস শিকার বন্ধ করা উচিত। ছেলেটি বুঝতে পেরেছিল যে এই দাসেরা আসলে খারাপ মানুষ নয়, তাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। ভিক্টোরিয়া অবাক হয়ে তার ছেলেকে এমন কথা বলার কারণ জিজ্ঞেস করে। ছেলেটি উত্তর দেয়, ওই মাসাম্বা চাইলে আমাকে একটু আগেই খুন করতে পারত, কিন্তু সে আমার প্রাণ ভিক্ষা দিয়েছে, আমি আর এই পাপের রাস্তায় হাঁটব না। ছেলের চোখে এই অনুশোচনা দেখে ভিক্টোরিয়া একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার এই ছেলেকে নির্দেশ দেয় ফেলিক্সের লাশ নিয়ে গ্রামে ফিরে যাওয়ার জন্য, আর সে নিজে তার আরেক ছেলে কিনোইকে সাথে নিয়ে মাসাম্বা আর ম্যাটির খোঁজে বের হয়। এদিকে রাত পেরিয়ে সকাল হতে মাসাম্বা গুহা থেকে বেরিয়ে আবার মেয়ের খোঁজে যাত্রা শুরু করে। কিছু দূর যাওয়ার পরই সে মাটিতে প্রচুর বন্যঘাস ভাঙা অবস্থায় দেখতে পায়। বুকের ভেতরটা ছেদ করে ওঠে তার। সে নিশ্চিত বুঝতে পারে এগুলো তার মেয়ে ম্যাটির পায়ের ছাপ। অন্যদিকে ভিক্টোরিয়া আর তার ছেলে কিনোই খুঁজতে খুঁজতে ঠিক সেই গুহাটিতে এসে হাজির হয় যেখানে মাসাম্বা রাতে আশ্রয় নিয়েছিল। গুহার ভেতর থাকা সেই লোকটিকে কিনোই অত্যন্ত নিষ্ঠুরভাবে পায়ে গুলি করে জানতে চায় মাসাম্বা কোন দিকে গেছে, কিন্তু লোকটি একটি কথাও বলেনি। আর এই নীরবতার শাস্তি হিসেবে ভিক্টোরিয়া নিজের হাতে লোকটিকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। এরপর তারা পুরো গুহা তছনছ করে মাসাম্বার ঘামে ভেজা একটি শার্ট খুঁজে পায়। ভিক্টোরিয়া তাদের শিকারী কুকুরকে সেই শার্টের গন্ধ শোকায়, আর কুকুরটি গন্ধ পেয়ে মাসাম্বার দিকে পাগলের মতো ছুটে যায়। ঠিক 10 মিনিট পর মাসাম্বা যখন একটি নদীর পানি ভেঙে উপরে যাওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই সেই ভয়ঙ্কর শিকারী কুকুরটি তার উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় মানুষ আর পশুর এক বাঁচার লড়াই। অবশেষে মাসাম্বা তার সমস্ত শক্তি দিয়ে কুকুরটিকে খতম করে ফেলে। দীর্ঘক্ষণ পরে কুকুরটির সাথে লড়াই করে মাসাম্বা বেশ আহত এবং ক্লান্ত হয়ে পড়েছিল।
তাই সে বনের ভেতরে একটি জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ে। আর অন্যদিকে কুকুর মারার সময় মাসাম্বার শরীর থেকে যে রক্ত গাছপালায় লেগেছিল, ভিক্টোরিয়া নিশ্চিত হয় তাদের শিকার এবার হাতের একদম নাগালে। কিছুক্ষণ বিশ্রামের পর মাসাম্বা আবার তার মেয়ের পায়ের ছাপ অনুসরণ করতে থাকে। হাঁটতে হাঁটতে সে হঠাৎ একটি বিশাল সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। আর সেখানে পৌঁছানো মাত্রই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে তার রক্ত হিম হয়ে যায়। সৈকতের বালুর উপর পড়ে আছে অসংখ্য কালো চামড়ার মানুষের মৃতদেহ। মাসাম্বা বুঝতে পারে এরা সবাই সেই দাস যারা সমুদ্র পার হয়ে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভয়ঙ্কর ঢেউয়ের আঘাতে তার প্রত্যেকেই মারা গিয়েছে। এই দৃশ্য দেখে মাসাম্বার বুকে ভয় ঢুকে যায়। তার মেয়ে ম্যাটিও কি তবে এদের সাথে? সে পাগলের মতো বালুর উপর ছুটতে থাকে। লাশের পর লাশ উল্টে সে তার মেয়েকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর ভাগ্যক্রমে তার দেখা হয়ে যায় জীবিত কিছু পালানো দাসের সাথে। মাসাম্বা হাউমাউ করে কেঁদে তাদের জিজ্ঞেস করে তারা তার মেয়ে ম্যাটিকে দেখেছে কিনা। সে হাত জোর করে তাদের কাছে ভিক্ষা চায় তার মেয়ের খোঁজ দেওয়ার জন্য। আসার কথা হলো তারা ম্যাটিকে চিনতে পারে এবং মাসাম্বাকে সাথে করে ম্যাটির কাছে নিয়ে যায়। মেয়েকে চোখের সামনে সুস্থ আর জীবিত দেখে মাসাম্বা দৌড়ে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। দীর্ঘ প্রতীক্ষার পর বাবা মেয়ের এই মিলন ছিল সত্যি অনেক আবেগের। মাসাম্বা এবার তার মেয়েকে কথা দেয় সে তার সাথে মিলে সেই স্বপ্নের ফিবোমি গ্রাম খুঁজে বের করবেই। বাবার মুখে এই কথা শুনে ম্যাটির আনন্দে আর সীমা থাকে না। তারা সবাই মিলে সেই স্বাধীন গ্রামের খুঁজে পা বাড়ায়, কিন্তু বিপদ তাদের পিছু ছাড়েনি। ঠিক তখনই সেখানে হাজির হয় ভিক্টোরিয়া এবং তার ছেলে কিনোই। তাদের দেখে মাসাম্বা আর ম্যাটি দ্রুত একটি ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ম্যাটি এবার তার বাবাকে বলে, বাবা আমরা আর পালাবো না, আমরা যুদ্ধ করব। যদি আজ আমরা এদের দুজনকে শেষ করে দিতে পারি তবে আমাদের আর কেউ তাড়া করবে না। মাসাম্বা তার মেয়ের এই সাহসিকতায় মুগ্ধ হয়ে রাজি হয়ে যায়। তারা দুজনে মিলে ভিক্টোরিয়া আর কিনোইকে শেষ করার নিখুঁত ফাঁদ পাতে। রাত নেমে আসে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর তার সাথে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ভিক্টোরিয়া আর কিনোই একটি ক্যাম্পফায়ার বা আগুনের কুণ্ডুলি জ্বালিয়ে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ ভিক্টোরিয়ার মনে একটা অজানা ভয় কাজ করতে শুরু করে। আর ঠিক তখনই অন্ধকার পুড়ে মাসাম্বা তার ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। ভিক্টোরিয়া কোনো মতে প্রথম আঘাতটা এড়িয়ে গিয়ে বন্দুক হাতে মাসাম্বাকে খুঁজতে শুরু করে, কিন্তু এই অন্ধকার আর বৃষ্টি ছিল মাসাম্বার সবচেয়ে বড় অস্ত্র। কালো চামড়ার কারণে অন্ধকারে মাসাম্বা যেন পুরো অদৃশ্য হয়ে গিয়েছিল। এই সুযোগ কাজে লাগিয়ে মাসাম্বা পেছন থেকে আচমকা হামলা করে কিনোইকে চিরতরে শেষ করে দেয়। নিজের চোখের সামনে ছেলের মৃত্যু দেখে ভিক্টোরিয়া রাগে আর শোকে উন্মাদ হয়ে যায়। সে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। হঠাৎ আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দেয় আর সেই আলোতেই ভিক্টোরিয়া মাসাম্বাকে দেখতে পারে। সরাসরি গুলি চালিয়ে দেয়। গুলিটি মাসাম্বার শরীরে বিদ্ধ হয়। ভিক্টোরিয়া যখন মাসাম্বার লাশ দেখার জন্য সামনে এগিয়ে আসে, সে দেখে সেখানে কেউই নেই। আর ঠিক তখনই মারাত্মক আহত অবস্থায় মাসাম্বা পেছন থেকে এসে ভিক্টোরিয়াকে আক্রমণ করে আর সেই ভয়ঙ্কর দাস শিকারীকে চিরতরে জমের বাড়ি পাঠিয়ে দেয়। পরদিন সকালে ম্যাটি তার বাবাকে মাটিতে রক্তাক্ত এবং অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। বাবার এই অবস্থা থেকে ম্যাটি চিৎকার করে কাঁদতে শুরু করে আর মনে চরম অনুশোচনা হতে থাকে। কাল রাতে তার বাবার নিষেধ না শুনে যদি সেও যুদ্ধে যোগ দিত তবে হয়তো তার বাবার আজ এই অবস্থা হতো না। ম্যাটির এই বুক ফাটা চিৎকার শুনে বনের ভেতর লুকিয়ে থাকা অন্যান্য কালো চামড়ার দাসেরা দৌড়ে সেখানে ছুটে আসে। তারা মাসাম্বাকে ধরাধরি করে বনের ভেতরে এক গুপ্ত চিকিৎসকের কাছে নিয়ে যায়। সেই রাতের বেলা চিকিৎসকের সেবায় মাসাম্বা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সবাই মিলে আগুন জ্বালিয়ে গোল হয়ে বসে সেই স্বপ্নের ফিবোমি গ্রাম নিয়ে আলোচনা শুরু করে। তখন দলের এক বয়স্ক বৃদ্ধ একটি চরম সত্য প্রকাশ করেন। তিনি বলেন, আমি গত 5 বছর ধরে এই জঙ্গল চষে বেরিয়েছি। ফিবোমি নামে আসলে কোনো গ্রামই নেই। ওটা শুধুই আমাদের বাঁচার একটা মিথ্যা আশা। সকাল হতে না হতেই চারদিক প্রকম্পিত করে বেজে ওঠে বন্দুকের গুলির শব্দ। ইউজিনের পাঠানো সাদা চামড়ার বিশাল এক সেনাবাহিনী তাদের ঘিরে ফেলেছে। প্রাণ বাঁচাতে মাসাম্বা, ম্যাটি এবং সমস্ত দাসেরা পাগলের মতো দৌড়াতে শুরু করে। দৌড়াতে দৌড়াতে তারা এমন এক জায়গায় এসে থমকে দাঁড়ায় যার সামনে রয়েছে এক বিশাল গভীর খাদ আর পেছনে এগিয়ে আসছে বন্দুকধারী সেনাবাহিনী। সেনাবাহিনীর প্রধান মাসাম্বাকে উদ্দেশ্য করে বলে, তোমরা আত্মসমর্পণ করো। ইউজিন কথা দিয়েছে তোমরা যদি ফিরে যাও তবে তোমাদের শাস্তির পরিমাণ কমিয়ে দেওয়া হবে।
কিন্তু মাসাম্বা বুক ফুলিয়ে চোখে চোখ রেখে জবাব দেয়, আমরা আর কোনোদিন দাসত্বের জীবন মানব না, আমরা কেবল স্বাধীন হয়েই বাঁচতে চাই। ঠিক সেই সময় ম্যাটি গলা ছেড়ে তাদের কালো চামড়ার মানুষের একটি ঐতিহ্যবাহী গান গাইতে শুরু করে। তার সাথে সাথে উপস্থিত সমস্ত দাস সেই গানে গলা মেলায়। এরপর যা ঘটে তা দেখে সেনাবাহিনীর লোকেরা স্তব্ধ হয়ে যায়। দাসত্বের শৃঙ্খলে বেঁচে থাকার চেয়ে স্বাধীন হয়ে মৃত্যুকে আলিঙ্গন করাকে তারা বেছে নেয়। একে একে সমস্ত দাস স্বাধীন মানুষের মতো ঝাঁপিয়ে পড়ে সেই ভয়ঙ্কর গভীর খাতের নিচে। সবার শেষে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকে শুধু বাবা আর মেয়ে, মাসাম্বা আর ম্যাটি। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসে, কারণ তারা দাস হয়ে মরছে না, তারা স্বাধীন মানুষ হয়ে মরছে। আর এই চরম তৃপ্তি নিয়ে বাবা মেয়ে একসাথে লাফিয়ে পড়ে অনন্ত শূন্যতায়। আর ঠিক এভাবেই স্বাধীনতার আত্মত্যাগের এক চরম বার্তা দিয়ে শেষ হয় আমাদের আজকের এই অসাধারণ সিনেমাটি। স্বাধীনতা কোনো ভিক্ষা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। এই সিনেমা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, দাসত্বের শৃঙ্খলে বেঁচে থাকার চেয়ে স্বাধীন হয়ে মরে যাওয়া অনেক বেশি শান্তি আছে। আজকের এই সিনেমাটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।